আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আজকের কুয়েতের আপডেট দেব, সর্বশেষ আপডেট নিউজ নিয়ে। যারা নতুন এবং পুরাতন কুয়েতে অবস্থান করতেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এবং কুয়েত সম্পর্কে সকল বিষয় জেনে নেবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটিতে আমি উল্লেখযোগ্য ৪টি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলব। ১ নম্বরে ভিসা আপডেট দেব, ২ নম্বরে অভিযান সম্পর্কে কুয়েত সম্পর্কে বলব, ৩ নম্বরে কুয়েত মেডিকেল সম্পর্কে বলব, ৪ নম্বরে কুয়েতের বর্তমান দিনারের রেট এই সম্পর্কে বলব। সো চলুন, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, কুয়েতের ভিসা আপডেটে আপনাদেরকে আবারও স্বাগতম। কুয়েতের প্রতিনিয়ত কিন্তু আমি ভিসা আপডেট দিয়ে যাচ্ছি। বিশেষ করে যারা নতুন যে কোনো কোম্পানি থেকে ভিসা পাচ্ছে তারা আমার কাছে ভিসাগুলো রিভিউর জন্য পাঠাচ্ছে এবং কোম্পানির আমি তথ্য নিয়ে দেখতেছি কোন কোম্পানি থেকে কতজন লোকের জন্য ভিসা বের করতেছে, শন পেপার বের করতেছে, এই বিষয়গুলো। আর আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে ভিসার আপডেটগুলো দিয়ে যাচ্ছি। সর্বশেষ ভিসা আপডেটেও আমি ৪টি ভিসা নিয়ে আপনাদের মাঝে রিভিউ করেছিলাম, একটি শন পেপার এবং ৩টি ভিসা নিয়ে রিভিউ করছিলাম গতকালকে। সেটা আলদানা কোম্পানির ভিসা ছিল এবং একটি শন পেপার ছিল অন্য একটি কোম্পানির। সো বর্তমানে কিন্তু ক্লিনার ভিসাগুলো বের হচ্ছে টুকটাক এবং ড্রাইভিং ভিসাটা সর্বোচ্চ বের হচ্ছে। মাতামের কাজ, কৃষিকাজ এগুলো ভিসাও কিন্তু টুকটাক বের হচ্ছে। ইলেকট্রিশিয়ান এইগুলো ভিসাও কিন্তু টুকটাক বের হচ্ছে। যারা কুয়েতে নতুন আসার সিদ্ধান্ত নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ভিসা পেতে চান খুব সহজ এবং তাড়াতাড়ি, তাহলে অবশ্যই কুয়েতে যদি আপনার পরিচিত কোনো লোক থাকে তাদের মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন, সরাসরি কোনো দালাল বা এজেন্সির কাছে না দিয়ে। দালাল এজেন্সির কাছে দিলে ভিসা পেতে দেরি হয়। তার উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আছে। সেটা হচ্ছে, তারা যদি ৫টা ভিসা দিতে পারে, তারা দেখা যায় ২০টা ৩০টা পাসপোর্ট নিয়ে ফেলায়। তো সবার জন্য তখন ভিসা হয় না। ২-১টা গুরুত্বপূর্ণ যাদের পার্সন তাদেরগুলোই হয়ে যায়। দেখা যাচ্ছে বাকিগুলো বাদ পড়ে থাকে। আর আপনার যদি ইম্পর্টেন্ট কোনো লোকের মাধ্যমে জমা দেন, সেই ক্ষেত্রে কিন্তু সে শুধু আপনারটা হেড অফিসে জমা দিবেন এবং হেড অফিস থেকে বাছাই করা হবে। সেখান থেকে কিন্তু ডাইরেক্ট আপনি ভিসা পেতে পারেন খুব সহজে। আর এজেন্সির কাছে বা দালালের কাছে যদি আপনি জমা দেন, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা সঠিক জায়গায় তারা জমা দিয়েছে কিনা এটা নিয়েও কনফিউশনে থেকে যায় অনেকাংশে। তো যাই হোক, আমি আপনাদের মাঝে সবসময় সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের যদি সামান্য পরিমাণ উপকার হয় আমার একটি কথাতে, নিজেকে তখনই গর্বিত মনে করি, ধন্য মনে করি। সো আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আর যারা অলরেডি ভিসা এবং শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন এবং পাসপোর্ট জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার কাছে অসংখ্য ভাই ও বোনেরা প্রশ্ন করেন যে, ভাই আমি তো ৫ মাস হলো ভিসা দিয়েছি, আমি তো ৬ মাস হলো ভিসা দিয়েছি, আমি কি ভিসাটা উঠিয়ে নেব নাকি, না সরি, ভিসা নয়, পাসপোর্ট জমা দিয়েছি, তো আমি কি পাসপোর্টটা উঠিয়ে নেব নাকি আসলে আ আরও অপেক্ষা করব? আসলে দেখেন ভাই, এটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়টা কিন্তু সঠিক পরামর্শ যদি আমার কাছে চান, তাহলে আমি বলব যে একটি কোম্পানিতে আপনি যখন ৬ থেকে ৭ মাস ৮ মাস হয়ে যায়, তখন ওই কোম্পানির থেকে পাসপোর্ট তুলিয়ে অন্য কোম্পানিতে জমা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ দেখা যাচ্ছে যত আপনি পুরাতন হবে তত ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়। সবচেয়ে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে ৬ মাসের মধ্যে। এখন ৬ মাসের মধ্যে যদি একটি কোম্পানিতে আপনার ভিসা না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। হবে না বিষয়টা এমন না, অবশ্যই হয়, অনেকের হয়। কিন্তু দেখা যাচ্ছে নতুন যারা পাসপোর্ট জমা দিছে তাদের ভিতর থেকে কিছু হয়, আবার পুরাতন যারা দিছে তাদের ভিতর থেকে কিছু হয়। তো আপনি যদি নতুন অবস্থায় না পান, দেখা যাচ্ছে নতুন অবস্থায় যে বাছাই করা হয়, তখন যদি আপনি ভিসা না পান, পরবর্তী ভিসা পাওয়াটা কিন্তু আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। তো তাই আপনারা যদি আমার কাছে পরামর্শ চান, আমি বলব যে ৬ মাস আপ হয়ে গেলে, ৬ মাস ৮ মাস যারা ১ বছর হলো জমা দিয়েছেন, তারা অন্য কোনো কোম্পানিতে আবার ট্রাই করতে পারেন আপনার, অথবা অন্য কোনো লোকের মাধ্যমে ট্রাই করতে পারেন। এটাই হবে বুদ্ধিমানের কাজ। তো কিছু ভাই প্রশ্ন করেছিলেন যে, ভাই বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে গেলে সবচেয়ে ভালো হবে? দেখেন ভাই, বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেকগুলোই ভিসা বের হচ্ছে। ড্রাইভিং ভিসা বের হচ্ছে, ইলেকট্রিশিয়ান ভিসা বের হচ্ছে, কৃষি খাতেও ভিসা বের হচ্ছে এবং মাতামের ভিসাগুলোও টুকটাক বের হচ্ছে। কিন্তু খুবই অল্প সংখ্যক ভিসা বের হচ্ছে। তুলনামূলকভাবে অনেকটাই কম। বাংলাদেশীদের চাহিদা অনেক বেশি কুয়েতে। তবে লামানা জটিলতার কারণে কুয়েতের ভিসাগুলো বাংলাদেশীদের সহজে দিতে পারে না। কোম্পানিগুলোও দিতে চায়, কিন্তু কোম্পানিগুলোও সহজে লামানা পারমিট নিতে পারে না। যার কারণে বাংলাদেশীদের ভিসা দিতে অনেকটাই জটিলতা পোহাতে হয় তাদের, এবং বাংলাদেশিরাও অনেক ভাই ও বোনরা পাসপোর্ট জমা দিয়েছেন। অনেক চাহিদা আমি জানি। যার কারণে দেখা যাচ্ছে যে এক জায়গায় ১০ জন লোক নিলে সেখানে ১০০, ২০০, ৩০০ পাসপোর্ট জমা পড়ে যায়। যার কারণে সবাই আসলে ভিসাও পাচ্ছে না। চারদিকে জটিলতার কারণেই আসলে বাংলাদেশীদের জন্য ভিসা খুবই কম হচ্ছে।
ক্লিনার ভিসাগুলো বিশেষ করে যে বড় বড় কোম্পানিগুলো আছে আল ফয়সাল, তানজিবকো, ইউএফএম, জিএম, আব্দুল হামিদ ন্যাশনাল বা আরও যে কোম্পানিগুলো আছে ওয়েলাল নসিব, এই কোম্পানিগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো শন পেপার বের হয়নি। বিগত ৫-৬ মাস হলো। বিগত ৫-৬ মাসের মধ্যে ১টি-২টি ইউএফএম কোম্পানিতে একবার বের হয়েছিল, জিএম কোম্পানিতে একবার শন পেপার বের হয়েছিল। তাছাড়া তেমন কোনো কোম্পানিতে, উল্লেখযোগ্য তেমন কোনো কোম্পানিতে শন পেপারই বের হয়নি। তারা লামানা পারমিটই পায় না। এতটাই জটিলতা অবস্থান বর্তমান পরিস্থিতিতে আমার কাছে ভিসা আপডেটে প্রতিনিয়ত কমেন্ট করেন আপনারা উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে। কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে একই কথা বারবার না বলে আমি আপনাদের মাঝে নতুন কোনো আপডেটের দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এখন নতুন কোনো আপডেট নিয়ে এখনও যেহেতু কোনো তথ্য পাওয়া যায়নি, যার কারণে আমি এখন পর্যন্ত অপেক্ষা করতেছি যখন নতুন কোনো তথ্য আসবে এই কোম্পানিগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় বন্ধুরা, এখন ২ নম্বর পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলব, সেটা হলো অভিযান। কুয়েতের বর্তমান পরিস্থিতিতে অভিযান সম্পর্কে আমি কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আপনাদের বলতে হবে, কুয়েতের কিন্তু মাহাবুল্লাহ অঞ্চলে অভিযান চলে মাঝে মাঝেই। উল্লেখযোগ্য কিছু অঞ্চলে জাহারা অঞ্চল, মাহাবুল্লাহ অঞ্চল, ফাইল অঞ্চল, কুয়েতের সালমিয়া অঞ্চল, টুকটাক কিন্তু এই অঞ্চলগুলোতে অভিযান চলতেছে। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যারা কাজ করেন বাইরে বিশেষ করে, এবং যারা অবৈধ কাজের সাথে জড়িত আছেন তাদেরকে আমরা চাই তাদেরকে ধরা হোক। তাদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালু করা হোক, সেটা আমরাও চাই, প্রবাসীরাও চাই। তবে আমাদের প্রবাসী সাধারণ যেগুলো ভাই আছেন, আকামা জটিলতায় আছেন, নানা রকম সমস্যায় আছেন, অবৈধ প্রবাসী হয়ে গেছেন, এমনকি যারা বাইরে একটু টুকটাক কাজ করেন টাকা পয়সার জন্য, তারা তো কোনো অবৈধ আসলে আমাদের টাকা পয়সার দৃষ্টিতে তারা কিন্তু কোনো অবৈধ কাজ করতেছে না। কারণ বাইরে কাজ করে তারা টাকা নিচ্ছে, সেটা কিন্তু বৈধ। কিন্তু কুয়েতের আইনে যেহেতু এক ফাইল থেকে আরেক ফাইলের কাজ করা অবৈধ, সেই ক্ষেত্রে কিন্তু আইনগতভাবে তারা অবৈধ। কিন্তু কাজটা কিন্তু তারা যেটা করতেছে সেই টাকাটা কিন্তু ইসলামিক দৃষ্টিতে তাদের কখনোই অবৈধ হবে না। আর কুয়েতের আসলে যে আইনটা পাস করা হয়েছে এটা আসলে খুবই একটা বর্বর আইন বলা যায়। তো এই আইনটা আসলে কুয়েত বলতে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, কুয়েত, সৌদি আরব, আরও যে দেশগুলো আছে প্রায় দেশেই অবস্থান করতেছে। কিন্তু ইউরোপে এই আইনটা নাই। ইউরোপ, আমেরিকাতে এই আইনটা নাই। তো যার কারণে ইউরোপ, আমেরিকা গেলে পারে মানুষ মনে করেন সহজে বেশি টাকা ইনকাম করতে পারে। কারণ যেকোনো জায়গায় তারা কাজ করতে পারে, কাজ করা তাদের জন্য বৈধ। কিন্তু মধ্যপ্রাচ্যের কুয়েত এতটা ধনী দেশ, তেল সমৃদ্ধ দেশ, টাকার মান সবচেয়ে বেশি পৃথিবীর। তারপরেও এখানে যদি মানুষের ইনকাম সোর্স ইউরোপের চাইতে কম, ইউরোপের চাইতে বেশি হতো এখানে যদি তারা বাইরে কাজ করা পারমিট দিত। একজন লোক যদি এখানে যদি এরকম বৈধতা থাকতো যে একজন লোক যত ইচ্ছা কাজ করে টাকা ইনকাম করতে পারে, অবৈধ কোনো পথে না গেলেই হলো, তাহলে কিন্তু অবশ্যই এখানে কুয়েতের যারা প্রবাসীরা আছেন তারা লাখ লাখ টাকা প্রতি মাসে খুব সহজে ইনকাম করতে পারতো। ইউরোপের চাইতে বেশি ইনকাম হতো। কিন্তু দুঃখজনক বিষয়, কুয়েতের আইন-কানুন ব্যবস্থা খুবই কড়া এই দিকটা দিয়ে। তো এখানে কুয়েত গভর্নমেন্ট থেকে আসলে তাদের দেশের ভারসাম্য রক্ষা করার জন্য দেশের আইন শৃঙ্খলা কঠোর রেখেছেন। এটা তাদের দেশের তাদের স্বার্থে রেখেছেন, এখানে কিছু করার নাই। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে আপনাদের কুয়েতে আসতে হবে। যারা নতুন আসবেন অভিযান সম্পর্কে জেনেই বুঝেই আসতে হবে। আপাতত কিন্তু বাইরে তেমন কোনো কাজ আপনারা করতে পারবেন না। তো পুরাতন হওয়ার পরে হয়তো কিছু সুযোগ সুবিধা আপনাদের মাঝে আসতে পারে, নিরাপদজনিত কোনো কাজ আপনাদের পেলেও পেতে পারেন। তো এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ৩ নাম্বার পয়েন্ট, মেডিকেল সম্পর্কে। মেডিকেল সম্পর্কে বলতে গেলে প্রথমে যে পয়েন্টটি বলবো সে আমাকে মেডিকেল সম্পর্কে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন। তো এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে কুয়েত মেডিকেল কি টেস্ট করানো হয়? এই প্রশ্নটার উত্তরে কিছুদিন আগে একটি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। তারপরে দেখি অনেক ভাই বোনেরা এই কমেন্টগুলো করেই যাচ্ছেন। হয়তো ওই ভিডিওটা দেখেননি। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান তাহলে আমার অবশ্যই চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন, বিস্তারিত ওখানে বলা হয়েছে। আমি এখানে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। কুয়েতের ৪টি ধাপে মেডিকেল করানো হয়, ৪টি ধাপে, আবার অনেকের ৩টি ধাপে মেডিকেল করানো হয়। যারা ড্রাইভিং ভিসাতে আসতেছেন তাদের সাধারণত আই টেস্ট করানো হয়, এই ধাপটা হলো বেশি। আর যারা ক্লিনার কাজে আসতেছেন তাদেরকে ৩টি ধাপে মেডিকেল করানো হয়। ১ নাম্বারে মেডিকেল করানো হবে, আপনার ইউরিন টেস্ট করানো হবে, আপনার ব্লাড টেস্ট করানো হবে, ব্লাড এ গ্রুপ এবং ইউরিন টেস্ট এটা একদিনে আপনার করা হবে। ২ নাম্বারে আপনার এক্স-রে করানো হবে, ব্লাডে কোনো ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কিনা, জন্ডিস আছে কিনা, বুকে কোনো দাগ আছে কিনা, এইগুলো পরীক্ষা করা হবে একদিন। ২ দিন চলে গেল। আর আরেকদিন আপনাদের টেস্ট করানো হবে হচ্ছে
ফিজিক্যাল টেস্ট। আবার অনেক সময় কিন্তু ফিজিক্যাল টেস্ট করানো হয় না। অনেক সময় এই ২ টি টেস্ট করে শেষ করে দেওয়া হয়। তবে অনেক সময় ফিজিক্যাল টেস্টও কিন্তু করানো হয় না। তো কুয়েত মেডিকেল কিন্তু বাংলাদেশে মেডিকেলে যদি আপনি ফিট হন, গামকার থেকে যদি আপনি ফিট হন তাহলে আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন। কোনো সমস্যা হবে না কুয়েত মেডিকেলে। আপনি এখানে ৩ বার সুযোগ পাবেন কুয়েত মেডিকেলে। ১ম এ আনফিট হলে আবার তারা চেক করবেন। তারপর আনফিট হলে আবার তারা চেক করবেন। তবে ৩ বার যদি আপনি লাগাতার আনফিট হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু টাকা-পয়সা বা ঘুষ বা কোনো কিছু দিয়ে কোনো কাজ হবে না। অতএব যদি আপনি গামকা মেডিকেলে সরাসরি আনফিট হন গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টে, যেমন করে হার্ট ব্লক বা কোনো রকম সমস্যা, হার্টের সমস্যা অথবা হাড়ে ছিদ্র আছে এইগুলো সমস্যা, অথবা রক্তে এবি ভাইরাস আছে, জন্ডিস আছে, তাহলে অবশ্যই আপনারা আপাতত কুয়েতে আসবেন না। আপনারা যেটা চিকিৎসা করে ভালো করা যায় সেটা চিকিৎসা করে ভালো করে কুয়েতে আসবেন। আর যেটা চিকিৎসা করে ভালো হবে না সেখানে আসলে রিস্ক নেওয়া তেমন একটা বুদ্ধিমানের কাজ হবে না। তো আসলে সাধারণত এত বড়, বড় অসুখগুলো তেমন একটা থাকে না। তারপরেও এটা সতর্কতার জন্য বলে দেওয়া হলো। তো যাই হোক, যারা বর্তমান পরিস্থিতিতে কুয়েত আসতে চান তাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটি আমি মনে করি। তো তারপরে আমি ৪ নাম্বার পয়েন্টে আপনাদের মাঝে আজকের দিনারের রেটটি বলে দেব। দিনারের রেট অনেকটাই আগের তুলনায় কমে গেছে বর্তমান পরিস্থিতিতে। এখন দিনারের রেট সর্বনিম্ন কালকের রেটটা আমি দেখলাম গতকালকে রাতে, যেটা ৩৯৫ পয়েন্ট সামথিং। তো আজকেও এরকম রেটই যাবে ৩৯৫ পয়েন্ট সামথিং, ৯৬ বা ৯৪, একটু কম বেশি হতে পারে ১-২ টাকা। সময় ভেদে বা এক্সচেঞ্জ ভেদে কম বেশি হতে পারে। তো আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে টাকা দেশে ছাড়বেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের মূল্যবান কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। নতুন যারা এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের উপকারের জন্যই চ্যানেলটি খোলা হয়েছে। আপনারা প্রতিনিয়ত আসল এবং সত্য তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।